আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমি কাজী শারমিনা আক্তার, প্রভাষক পদার্থবিজ্ঞান, মাইলস্টোন কলেজ। প্রথমেই জানিয়ে দিই, মহামারীর এই করোনা ভাইরাসের দুর্যোগের সময় আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরেই অবস্থান করতে হবে। আশা করি শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সবাই সুস্থ আছো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস, তরঙ্গ ও শব্দ। শিক্ষার্থীরা, চলো প্রথমেই জেনে নিই তরঙ্গ কাকে বলে। যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তরিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। আমি দুটি তরঙ্গের চিত্র এঁকেছি। প্রথমটি পানির তরঙ্গ এবং দ্বিতীয়টি স্প্রিং তরঙ্গ। পানির তরঙ্গটির ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যাবে এই অবস্থানে একটি কাগজের নৌকা ছিল। কিছুক্ষণ পর সেটি এই অবস্থানে অবস্থান করছে এবং অতঃপর এই অবস্থানে, অর্থাৎ পানির তরঙ্গের কণাগুলো নিজেদের অবস্থানের পরিবর্তন না ঘটিয়ে কাগজের নৌকাটিকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে। দ্বিতীয় তরঙ্গটির ক্ষেত্রে স্প্রিং দেখানো হয়েছে, যেটি একটি দৃঢ় অবস্থানের সাথে আটকানো আছে। এক্ষেত্রেও তরঙ্গটি শক্তি স্থানান্তরিত করছে সংকোচন ও প্রসারণের মাধ্যমে। তাই বলা যায়, যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তরিত করবে কিন্তু মাধ্যমের কণাগুলোর স্থায়ী স্থানান্তর ঘটাবে না, তাকেই তরঙ্গ বলে। তরঙ্গ দু প্রকার, অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। প্রথম তরঙ্গটির দিকে লক্ষ্য করলে দেখা যাবে কম্পনের দিকের সাথে তরঙ্গ সমকোণে অগ্রসর হচ্ছে, তাই এটি একটি অনুপ্রস্থ তরঙ্গ। অর্থাৎ যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। অনুদৈর্ঘ্য তরঙ্গ, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। স্প্রিং তরঙ্গটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। পর্যায়কাল, একটি পূর্ণ স্পন্দনে তরঙ্গের যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। চিত্রে একটি তরঙ্গ দেখানো হয়েছে। তরঙ্গটি ও এ বি সি ডি এই অবস্থান অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ও থেকে ডি পর্যন্ত একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে এবং এই পূর্ণ স্পন্দনে যে সময় লাগবে তাকে পর্যায়কাল টি বলে। অর্থাৎ একটি পূর্ণ স্পন্দনে যে সময় লাগে তাকে পর্যায়কাল টি বলে এবং পর্যায়কালের একক সেকেন্ড। তরঙ্গ দৈর্ঘ্য, চিত্রে লক্ষ্য করলে দেখা যাবে যে ও থেকে ডি পর্যন্ত দূরত্ব হচ্ছে একটি পূর্ণ স্পন্দন এবং এই দূরত্বকে, ও থেকে এই ডি পর্যন্ত দূরত্বকে একটি তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। অর্থাৎ একটি পূর্ণ স্পন্দনে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। একটি পূর্ণ স্পন্দনে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য
ল্যামডা বলে। এবার বিস্তার, ও বি ডি ই এই সরল রেখাটিকে বলা হয় সাম্য অবস্থান। আর এই সাম্য অবস্থান থেকে তরঙ্গ যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে বিস্তার বলে। অর্থাৎ আমরা যদি বলি এই সাম্য অবস্থান থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে সর্বোচ্চ বিস্তার, তাহলে আমি বিস্তারের সংজ্ঞাটি এভাবে বলবো, সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক অতিক্রান্ত দূরত্বকে বিস্তার বলে। এবার চলো জেনে নেই কম্পাঙ্ক কি। কম্পাঙ্ক হলো কোন তরঙ্গের কণা 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে তাকে কম্পাঙ্ক বলে। অর্থাৎ 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকে কম্পাঙ্ক বলে। তরঙ্গ বেগ, কোন তরঙ্গের কণা 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকেই তরঙ্গ বলে, তরঙ্গ বেগ বলে। অর্থাৎ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। এবার জেনে নেওয়া যাক দশা কি। দশা হলো তরঙ্গের কোন কণার গতির কোনো বিশেষ মুহূর্তে গতির সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকে দশা বলে। আমি আবার বলছি, তরঙ্গের কোন কণার কোনো বিশেষ মুহূর্তে সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকে ওই মুহূর্তের দশা বলে। চিত্রে একটি উৎস এস রাখা আছে এবং এস উৎস থেকে ডি দূরত্বে আর অবস্থানে একটি প্রতিফলক রাখা আছে। এই এস উৎস থেকে উৎপন্ন শব্দ আর প্রতিফলকে বাধা পেয়ে পুনরায় এস অবস্থানে ফিরে আসলে যদি শব্দের পুনরাবৃত্তি ঘটে তবেই তাকে প্রতিধ্বনি বলে। তাহলে প্রতিধ্বনির সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলবো উৎস থেকে সৃষ্ট শব্দ দূরবর্তী প্রতিফলকে বাধা পেয়ে পুনরায় উৎসের নিকট ফিরে আসলে যদি মূল শব্দের পুনরাবৃত্তি ঘটে তবে তাকে প্রতিধ্বনি বলে। শব্দানুভূতির স্থায়িত্বকাল, আমরা কোনো শব্দ শোনার পর 0.1 সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থেকে যায়, আর এই সময়কাল কি বলা হয়? শব্দানুভূতির স্থায়িত্বকাল। তাহলে সংজ্ঞাটা হবে এমন: কোনো শব্দ
শোনার পর 0.1 সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থেকে যায়। একেই শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে। শ্রাব্যতার পাল্লা, আমরা যে শব্দ শুনতে পাই তার কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত। অর্থাৎ মানুষ যে শব্দ শুনতে পায়, যে শব্দ শুনতে পায় তার কম্পাঙ্কের সীমা 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত। একেই শ্রাব্যতার পাল্লা বলে। শিক্ষার্থীরা দেখতেই পাচ্ছ আমি বোর্ডে একটি সৃজনশীল লিখেছি। সৃজনশীলটিতে তরঙ্গের একটি চিত্র দেওয়া আছে এবং তরঙ্গটি সংকোচন প্রসারণের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তরঙ্গের এই অংশটুকুর দূরত্ব দেওয়া আছে 50 সেন্টিমিটার এবং বলে দেওয়া আছে বায়ুতে শব্দের বেগ 347 মিটার পার সেকেন্ড এবং পানিতে শব্দের বেগ 1474.75 মিটার পার সেকেন্ড। প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে বায়ুর তাপমাত্রা নির্ণয় করো এবং দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে বায়ুর তুলনায় পানিতে সৃষ্ট শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে চলো প্রথমেই জেনে নিই প্রথম প্রশ্নটির সমাধান। আমরা জানি তাপমাত্রা থেকে শব্দের বেগ কিংবা শব্দের বেগ থেকে তাপমাত্রা নির্ণয়ের সূত্রটি হলো √T1/T2 = V1 / V2। এখানে তাপমাত্রা T1 হলো 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ T1 তাপমাত্রাটি হলো 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সেলসিয়াস স্কেলে তাপমাত্রাটি না রেখে আমরা এটিকে কেলভিন স্কেলে কনভার্ট করব, অর্থাৎ তখন 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে 273 কেলভিন। এবং শব্দের বেগ V1 হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগের মান এবং এই মানটি হলো 330 মিটার পার সেকেন্ড। V2 হলো বায়ুতে শব্দের বেগের মান, তাহলে শব্দের বেগ V2 হচ্ছে বায়ুতে শব্দের বেগ 347 মিটার পার সেকেন্ড। এবার এই মানগুলো বসালে আমি বায়ুর তাপমাত্রা T2 নির্ণয় করতে পারবো, অর্থাৎ আমরা বের করতে যাচ্ছি বায়ুর তাপমাত্রা T2 ইকুয়াল হোয়াট। এই মানগুলো বসানোর আগে আমি এই সমীকরণটিকে সমন্বয় করে নিব। আমি যদি রুটকে বাম পাশ থেকে ডান পক্ষে নিয়ে যাই তাহলে রুট হয়ে যাবে স্কয়ার, সেক্ষেত্রে আমার বাম পক্ষে থাকবে T1/T2 ইকুয়াল V1 / V2 হোল স্কয়ার। এবার আমার T2 নির্ণয় প্রয়োজন।
আমার টি2 নির্ণয় প্রয়োজন, তাই আমি শুধু বাম পক্ষে টি2 কে রেখে বাকি সব রাশিগুলোকে ডান পক্ষে নিয়ে যাব। তাহলে সেক্ষেত্রে আমার টি2 ইকুয়াল হবে v2 ডিভাইডেড বাই v1 হোল স্কয়ার ইন্টু t1। এবার মান বসানোর পালা। তাহলে মান বসিয়ে নেই। v2 এর মান ছিল 347 এবং v1 এর মান ছিল 330, t1 এর মান ছিল 273। এই মানগুলো বসানোর পর আমার ক্যালকুলেশনের মান আসে 301.85 কেলভিন, কিন্তু কেলভিন থেকে আমাকে সেলসিয়াস স্কেলে রূপান্তর করে নিতে হবে, তাই আমি এই মানটি থেকে 270 কেলভিন মাইনাস করব, অর্থাৎ 301.85 মাইনাস 270 কেলভিন মাইনাস করলে আমার অ্যান্সারটি সেলসিয়াস স্কেলে চলে যাবে এবং যার মান হবে 28.85 ডিগ্রি সেলসিয়াস। এবং এটি হচ্ছে আমার প্রথম প্রশ্নটির সমাধানের উত্তর। শিক্ষার্থীরা, তাহলে চলো এবার জেনে নিই দ্বিতীয় প্রশ্নটির সমাধান। দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছিল বায়ুর তুলনায় পানিতে সৃষ্ট শব্দ তরঙ্গের কিরূপ পরিবর্তন হবে নির্ণয় করো। অর্থাৎ আমার বায়ুতে শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং পানিতে শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখানে চিত্র থেকে আমরা বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্যের মানটি নির্ণয় করে নিতে পারি। তাহলে চিত্র থেকে পাই আমরা পাই এখানে সংকোচন প্রসারণ দেয়া আছে। আমি যদি গুণে দেখি তাহলে দেখব সংকোচন প্রসারণ এইভাবে পাঁচটি দেওয়া আছে, অর্থাৎ একটি সংকোচন, একটি প্রসারণ, একটি ল্যামডা, একটি সংকোচন, একটি প্রসারণ, আরেকটি ল্যামডা এবং আরেকটি সংকোচন দেওয়া আছে, অর্থাৎ আমার তরঙ্গদৈর্ঘ্যের মান দেওয়া আছে 2.5। তাই আমি চিত্র থেকে লিখব 2.5 ল্যামডা ইকুয়াল 50 সেন্টিমিটার। এবং পরের লাইনে এখান থেকে আমি আমার ল্যামডার মানটি বের করে নিতে পারি এবং আমার ল্যামডার মানটি আসবে 20 সেন্টিমিটার। আমি মিটারে কনভার্ট করে নিলে হবে 0.2 মিটার। এটি হচ্ছে আমার বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্যের মান। তাই লিখব সুতরাং বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এ ইকুয়াল 0.2 মিটার। এবার আমরা একটি সূত্র জানি v ইকুয়াল এফ ল্যামডা। তাহলে উপরে আমরা লিখে নেই, আমরা জানি v ইকুয়াল টু এফ ল্যামডা। আমরা এবার এই সূত্রটি বায়ুর ক্ষেত্রে এবং পানির ক্ষেত্রে প্রয়োগ করব। সুতরাং বায়ুর ক্ষেত্রে VA ইকুয়াল এফ ল্যামডা এ এবং পানির ক্ষেত্রে VW ইকুয়াল এফ ল্যামডা ডাব্লিউ। এবার এই দুটি সমীকরণ থেকে আমি পানিতে তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করে নিব। এজন্য প্রথমে আমি এই সমীকরণ দুটোকে সমন্বয় করব। তাহলে লিখি 2 নং ও 1 নং সমীকরণকে সমন্বয় করে পাই 2 ও 1 নং সমীকরণকে সমন্বয় করে পাই VW ডিভাইডেড বাই VA ইকুয়াল এফ ল্যামডা ডাব্লিউ ডিভাইডেড বাই এফ ল্যামডা এ। এখানে আমি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করেছি এবং পরের লাইনে তাহলে এখানে এফ আর এফ কে বাদ দিয়ে দিতে পারি এবং ল্যামডা ডাব্লিউ সমান সমান হয় VW ডিভাইডেড বাই VA ইনটু ল্যামডা এ। এখানে ল্যামডা ডাব্লিউ হচ্ছে পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, VW হচ্ছে বায়ুতে পানিতে শব্দের বেগ,
VA হচ্ছে বায়ুতে শব্দের বেগ এবং ল্যামডা A এর মান একটু আগে বের করেছি, যেটা ছিল বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্যের মান। তাহলে এবার আমি ডান পাশে দেয়া আছেগুলো লিখব। এখানে পানিতে শব্দের বেগ VW হবে 1474.75 মিটার পার সেকেন্ড। বায়ুতে শব্দের বেগ VA হবে 347 মিটার পার সেকেন্ড। বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা A যার মান আমরা বের করেছি 0.2 মিটার এবং পানিতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা W হবে আমরা নির্ণয় করব। তাহলে এই সমীকরণে এবার মানগুলো বসিয়ে ফেলি। 1474.75 ডিভাইডেড বাই 347 ইন্টু 0.2। এই ক্যালকুলেশন থেকে আমার যে মানটি আসবে সেটি হলো 0.85 মিটার। তাহলে দেখাই যাচ্ছে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্যের মান ছিল 0.2 এবং পানিতে তরঙ্গ দৈর্ঘ্যের মান এসেছে 0.85। তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটেছে, সুতরাং আমরা লিখতে পারি তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ইকুয়াল 0.85 মাইনাস 0.2 মিটার এবং মাইনাস করার পর আমার মানটি আসবে 0.65 মিটার। সুতরাং মন্তব্যে আমরা লিখব বায়ুতে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের চাইতে পানিতে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মান 0.65 মিটার বেশি আসবে। অর্থাৎ বায়ুর তুলনায় পানিতে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মান 0.65 মিটার বেশি হবে। এটি আমাদের সমাধানের উত্তর। আশা করি শিক্ষার্থীরা আজকের সৃজনশীলটি এবং আজকের জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো ভালোমতো বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যার সম্মুখীন হও অবশ্যই তোমার বিষয় শিক্ষককে জানাবে এবং আজকের সৃজনশীলটি হোমওয়ার্ক হিসেবে করে তোমার বিষয় শিক্ষককে দেখাবে। আশা করি শিক্ষার্থীরা সুস্থ থাকবে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।